ঐতিহাসিক উপন্যাস হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসের সার্থকতা বিচার। এই প্রশ্নটা অনেক জায়গায় পড়ে থাকে এবং ছাত্রদের মধ্যে এক কনফিউশন থাকে। ঐতিহাসিক, এটা কোন দিক থেকে ঐতিহাসিক? অষ্টাদশ শতকের কথা বলা হয়েছে অবশ্যই, কিন্তু এটা কোনো ঐতিহাসিক কাহিনী অবলম্বিত না। তো এই প্রশ্নটা কিভাবে নিজের ভাষায় লিখতে পারা যাবে, এটা অনেক ক্ষেত্রে কনফিউজিং হয়ে ওঠে। কিন্তু এই ঐতিহাসিক উপন্যাস হিসেবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসটি বেশি জটিলও না। তা লেখার জন্য চাই অতীব বুদ্ধিমত্তা দ্বারা এটাকে লিখতে হবে, যে প্রথমে থেকে শুরু পর্যন্ত এটাকে একদম নিজের ভাষায় এবং যেরকম আপনি জানেন সেইভাবে লিখতে হবে, তবেই এটি সম্পন্ন করা যাবে। নমস্কার, আজকে আমি আলোচনা করব ঐতিহাসিক উপন্যাস হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসের সার্থকতা বিচার। কিংবদন্তি বা জাল দলিল নিয়ে খাঁটি ঐতিহাসিক উপন্যাস দেখা যায় কিনা, এরকম প্রশ্ন উঠতেই পারে। তার উত্তরে আমরা বলতে পারি, সেই কোনো প্রতিবন্ধক নয়। উপন্যাস যদি সেই সময়ের দেশ, কাল ও মানব জীবনের সত্য ও বিশ্বাসভাবে চিত্রিত হয়, তাকে ঐতিহাসিক উপন্যাস বলতে বাধা থাকে না। যদি সেই সঙ্গে দেখা যা দরকার সেই ইতিহাস উপন্যাসের পত্রপত্রিকার জীবনে কতটা খানি ছোঁয়া গিয়েছে। তো কি বলছে? কিংবদন্তি জটিল দলিল নিয়ে খাঁটি ঐতিহাসিক উপন্যাস দেখা যায় যে প্রশ্ন এরকম প্রশ্ন উঠতেই পারে। তার উত্তরে আমরা বলতে পারি যে সেইটা কোনো প্রতিবন্ধকতা নয়। উপন্যাস যদি সেই সময়কার দেশ, মানে ঐতিহাসিক মানে শুধুমাত্র ইতিহাসে ঘটেছে এমন নয়, সেই দেশ বা কালে মানব জীবনের সত্য ও বিশ্বাসভাবে চিত্রিত থাকে, সেই বিষয়ে ঐতিহাসিক উপন্যাস হিসাবে বলতে তাকে বাধা নেই। বুঝতে পেরেছেন? যদি দেশ বা কাল মানব জীবনের সত্য ও বিশ্বাসভাবে চিত্রিত হয়, তাকে ঐতিহাসিক উপন্যাস বলতে বাধা নেই। তো আমরা খুব সহজেই বলতে পারি যে রাধা উপন্যাসটি একটি ঐতিহাসিক উপন্যাস হিসাবে গণ্য করা হয়ে থাকে। আর যদিও সেই সঙ্গে দেখা যে দরকার সেই ইতিহাস উপন্যাসের পত্রপত্রিকার জীবনে কতখানি ছোঁয়া লেগেছে, পাত্র পাত্রীকে কতটা ছোঁয়া লেগেছে, মানে এক একটা চরিত্র কতখানি ছোঁয়া লেগেছে, এগুলো অতীব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এক কথায় ঠিক যে রাধা উপন্যাস ইতিহাসে বহিরাগত, যদিও সেই ইতিহাসের চিত্রপট অকৃত্রিম, নিখুঁত, জীবন্ত। এই অষ্টাদশ শতকের এক সামাজিক বিপর্যয়ের ছবি তিনি এঁকেছেন এই উপন্যাসে, যেখানে একদিকে বঙ্গদেশের জাফর খাঁ, মুর্শিদ কুলি খাঁ ও সুজাউদ্দিনের শাসন, অন্যদিকে ঔরঙ্গজেবের পতন, নাদির শাহ নৃশংস আক্রমণ। এই বিপর্যস্ত সময়ে সুজাউদ্দিনের মৃত্যু ও সরফরাজ খাঁয়ের অযোগ্যতা, আলীবর্দীর হতে তার পরাজয়, আলীবর্দীর পরাজয় যাকে বলছে, এই হানাহানির মাঝখানে মহারাষ্ট্র শক্তি অভ্যুত্থান, বর্গীহানা, ভাস্কর্য পণ্ডিতদের নেতৃত্ব এবং এইসব ফলশ্রুতি পরবর্তীকালে ৭৬-এর মন্বন্তর, যা ইতিহাসের আনন্দময় ধারা আছে। তারাশঙ্কর তার অব্যাহত পর্বে ইতিহাসটুকুকে নিয়েছেন, যে মানে এই সময়কালের ৭৬-এর মন্বন্তর, যা ইতিহাসের আনন্দমঠের ধারা আছে, তারাশঙ্কর তার অব্যাহত পর্বে ইতিহাসকে নিয়েছেন। এবং এই সাথে ঔরঙ্গজেবের পতন, নাদির শাহর নৃশংস আক্রমণ, এই বিপর্যয়, সুজাউদ্দিন খানের মৃত্যু, সরফরাজ অযোগ্যতা, এইসব নিয়ে এই প্রেক্ষাপটে অষ্টাদশ শতকের এই কাহিনীকে অকৃত্রিম হলেও নিখুঁত ও জীবন্ত করে তুলেছে এই অষ্টাদশ শতককে, এবং সামগ্রিক বিপর্যয়ের ছবি তিনি এঁকেছেন। এটাকেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলেছে। সে সময় সামগ্রিক বিপর্যয়ে সমগ্র বাংলাদেশকে দুর্বল করেছিল। তার এই সুযোগ ছোট ছোট ভূস্বামী, জমিদার ও
ও স্বশাসক তৎপর হয়ে ওঠেন। বেড়ে ওঠে মৎস্যর ন্যায় শৈশব সন্ন্যাসী ভাড়াটে সৈন্য হিসাবে বিভিন্ন দলে যোগদান করে, যাকে সন্ন্যাসী বিদ্রোহ হিসাবেও চিহ্নিত করেছেন কেউ কেউ। এই পটভূমিতেই মাধবানন্দের কাহিনী লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই মাধবানন্দর কাহিনীটিকে লিখেছেন যে মাধবানন্দ বংশধারী নয়, চক্রবধারী কংসারী কৃষ্ণের উপাসক, যার সহচর কেশবানন্দ। মানে বলেছে মাধবানন্দ বংশধারী নয়, কংসধারী কৃষ্ণের উপাসক, যা সহচর কেশবানন্দ। এই কেশবানন্দ প্রকৃত রাজনৈতিকবিদ এবং রাজনীতিবিদ। কেশবানন্দ হলেন একজন রাজনীতিবিদ এবং এই রাজনীতিবিদ কেশবানন্দ এবং সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ অবশ্যই এবং সক্রিয় কর্মী। তাই তার প্রচেষ্টার সমগ্র হিন্দুস্থানে খবর সংগ্রহ, তার প্রচেষ্টায় সমগ্র হিন্দুস্তানে খবর সংগ্রহ, রাজেন্দ্রগিরি গোসাইয়ের সঙ্গে যোগাযোগ এবং সংঘ ও দল সংগঠনে সম্ভব হয়েছে। তারাশঙ্কর এই রাজনৈতিক ইতিহাসের নিখুঁত ও জীবন্ত বর্ণনা দিয়েছে। এমনকি বর্গী বিধ্বস্ত অঞ্চলে যে রূপ মাধবানন্দ ধ্যানে দেখতে পান তাও আমাদের আকৃষ্ট করে। কিন্তু এই বিক্ষুব্ধ বা রক্তাক্ত ইতিহাসে ছাপিয়ে ভেসে ওঠে এক মুখ, প্রেমের মুখং, যা মাধবানন্দের ধ্যান জাগরণ বহুবার দেখেছে। দশম পরিচ্ছেদে সমগ্র উপন্যাসে ও এই দশম পরিচ্ছেদে সমগ্র উপন্যাসে এই মুখী প্রধান। এই একটি মুখের হাসি কান্না আন্দোলিত হয়েছে। মাধবানন্দ জেগে উঠেছে তার সুপ্ত ক্ষুধিত ভালোবাসা। জীবনের সকল ও মধ্য জুড়ে যাকে তিনি বারংবার অস্বীকার বা প্রত্যাখ্যান করতে চেয়েছে, জীবনের অপহারে এসে তাকে দিয়েছেন সাদর স্বীকৃতি। তো এটাকে বলতে চেয়েছে যে মাধবানন্দের একটা চরিত্রকে ফুটিয়ে তুলেছেন বংশধারীকে বাদ দিয়ে চক্রধারী, মানে কৃষ্ণ বাঁশি না বাজিয়ে চক্র হাতে তুলে নেবে। এবং কেশবানন্দর প্রকৃত রাজনীতিবিদ, এটা আমার এই লাইনের মধ্যে আপনি জানতে পেরেছেন। এবং সক্রিয় একজন রাজনীতিবিদ, যিনি হিন্দুস্তানের সমগ্র খবর সংগ্রহ করে, যোগাযোগ সংঘ এবং দল সংঘের সঙ্গে তার পরিচিতি এবং তারা সাধারণের রাজনৈতিক ইতিহাসের খুঁটিনাটি জীবন্ত বর্ণনা দিয়েছেন। এমনকি বর্গী বিধ্বস্ত অঞ্চলে যেরূপ মাধবানন্দ ধ্যান দেখতে পান, তাও আমাদের আকৃষ্ট করে। কিন্তু এই বিশুদ্ধ বা রক্তাক্ত ইতিহাসে ছাপিয়ে ভেসে ওঠে এক মুখ, প্রেমের মুখ, যা মাধবানন্দের ধ্যানে জাগরণ বহুবার দেখেছেন, যা দশম পরিচ্ছেদে পাওয়া গেছে। সমগ্র উপন্যাসে এই মুখই প্রধান। এই মুখের হাসি কান্না আন্দোলিত হয়েছে। মাধবানন্দ জেগে উঠেছে তার সুপ্ত ক্ষুধিত ভালোবাসা। জীবনের সকল ও মধ্য জুড়ে যাকে তিনি বারংবার অস্বীকার বা প্রত্যাখ্যান করতে চেয়েছেন, জীবন্ত অপহারে এসে তাকে দিয়ে সাদর স্বীকৃতি। মানে জীবনে যে বারংবার যাকে প্রত্যাখ্যান করেছে মাধবানন্দকে, তাকে সাদর স্বীকৃতি দিতে হয়েছে। এবং রাধা উপন্যাসের নামকরণ ও বুঝতে এই জন্যই যে রাধা যিনি আরাধনা করেন, তার আধ্যাত্মিক ব্যাখ্যা ছেড়ে দিলেও যাকে সেই মানবিক লৌকিক টান ভালোবাসার প্রেমের জন্য প্রেমিকের জন্য অক্লান্ত প্রতীক্ষা আর সাধনা, সেই দুরূহ
তপস্যার সিদ্ধ হয়েছে কিশোরী মোহিনী। একদিন সারা দেহে দিয়ে যে মাধবানন্দকে সে চেয়েছিল, যার দিকে তাকিয়ে তার আঁচলে জমা পলাশগুলি অজান্তেই নিবেদিত হয়েছিল, এই পলাশের মতোই রাঙা কমানা দিয়ে ঘিরেতে চেয়েছে কেশব সাধন। মাধবানন্দকে উপন্যাসের শেষে দেখি সেই মাধবনী কামনাকে প্রেমে রূপান্তরিত করেছে, সেই দেহে হয়েছে মন। সব আরাধনা, সব সাধনা জীবন ও মৃত্যুর পরিচয়ে পেরিয়ে এক পরম মিলনের আঁকড়ে ধরেছে। এইখানে রাধা উপন্যাসে নামকরণ তো বোঝাতেই জন্য যে রাধা যিনি আরাধনা করেন, রাধা কৃষ্ণের জন্য আরাধনা করেছেন, এটা সবাই জানে। তার জন্যে এটা রাধা উপন্যাসটির নাম রাধা হয়েছে। কারণ এখানে পরমভাবে আরাধনাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যে রাধা উপন্যাসে রাধাই গুরুত্ব, কারণ রাধা নামকরণে রাধার আরাধনাকে বোঝাতে চেয়েছে। এই আধ্যাত্মিক ব্যাখ্যা ছেড়ে দিলেও যাকে সেই মানবিক ও লৌকিক টান ভালোবাসার প্রেমের জন্য, প্রেমিকার জন্য অক্লান্ত প্রতীক্ষা আর সাধনা, সেই দুরূহ অপসার সিদ্ধ হয়েছে কিশোরী মোহিনীর যে এই অক্লান্ত ভালোবাসা, লৌকিক টান, মানবিক টান, প্রেমের জন্য প্রেমিকের জন্য অক্লান্ত প্রতীক্ষা, এই সাধনা, সেই দুর্বোধ্য তপস্যা সিদ্ধ হয়েছে কিশোরী মোহিনী। একদিন যে সারা দেহে দিয়ে মাধবানন্দকে সে চেয়েছিল, যার দিকে তাকিয়ে আঁচলে জমা পলাশগুলিকে অজান্তেই নিবেদিত করেছিল। মোহিনী অজান্তেই পলাশগুলোকে নিবেদিত করেছিল মাধবানন্দকে, এবং সেই পলাশের মতো রাঙা কামনা দিয়ে ঘিরে রেখেছে কাকে? এই পলাশ যেমন হচ্ছে মাধবানন্দকে ঘিরে রেখেছিল, মানে পলাশগুলো দিয়ে যেমন ঘিরে রেখেছিল মাধবানন্দকে, সেরকম তার মোহিনী মাধবানন্দকে তার হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে ভরে রাখতে চেয়েছে। এবং কেচ্ছা সাধক মাধবানন্দকে উপন্যাসের শেষে দেখি সে মোহিনীকে কামনা প্রেমে রূপান্তরিত করেছে। মানে শেষের দিকে উপন্যাসে দেখি যে মোহিনীকে কামনাকে প্রেমে রূপান্তরিত করেছে, এবং দেহ হচ্ছে মন। সব আরাধনা, সব সাধনা জীবন ও মৃত্যু পেরিয়ে একে পরম মিলনের আঁকড়ে ধরেছে। এই যে জীবন মৃত্যু পেরিয়ে পরম মিলন আঁকড়ে ধরেছে এই আরাধনা, এবং এই কামনাকে প্রেমে রূপান্তরিত করেছে কে? মাধবানন্দকে কেচ্ছা সাধক। এবং উপন্যাসের শেষে দেখি যে মোহিনী কামনাকে প্রেমে রূপান্তরিত করেছে, এটাই বলা হচ্ছে। এবং তারপরে ইতিহাসের যে রাধা উপন্যাসের মুখ্য রস নয়, তা আমরা জানি যে ইতিহাসই রাধা উপন্যাসের মুখ্য রস নয়। এখানে ইতিহাসের কোনো বর্ণনা বিশেষভাবে পাওয়া গেলেও কিন্তু ইতিহাসই এর মুখ্য রস নয়। ইতিহাস এর মুখ্য রস নয়, মানে এর প্রধান এই ইতিহাসের উপর নয়। এটি মাধবানন্দ মোহিনীর দীর্ঘ ইতিবৃত্তের ইতিহাস কোনো নতুন মাত্রায় যোগ করেনি, তাদের আন্তঃজীবনের বিমথিত করেনি। ইতিহাসে এখানে এখানে ইতিহাসের চিত্র মাত্র, মানে এখানে চিত্রটি দেখানো হয়েছে যে ইতিহাসই এখানে চিত্রিত মাত্র। এখানে শুধু ইতিহাস একটি চিত্র হিসাবে সেই সময়কার চিত্র এখানে দেখানো হয়েছে, অন্তর্জীবনের বিমিত করেছে। এখানে শুধু অন্তর্জীবনে, মানুষের ভিতরের জীবনের চিত্রকে দেখানোর চেষ্টা করেছে। বড়জোর মাধবানন্দের বীর্য প্রকাশ্যে চকিত উদ্ভাসনের পটভূমি। যদিও রাধা উপন্যাসের শুরু থেকে শক্তির আরাধনাকে বড় দেখানো গেছে, কিন্তু শেষ পর্যন্ত শক্তি নয়, প্রেমী এই উপন্যাসের অঙ্গীরস। চক্রধারী কংসারী কৃষ্ণ হাতে তুলে নিয়েছে বাঁশি,
মানে এখানে প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি যে রাধা উপন্যাসে যে বাঁশি কৃষ্ণের হাত থেকে বাঁশি ছেড়ে চক্র দেওয়া হচ্ছে, কিন্তু শেষের দিকে পটভূমিতে দেখা যায় যে রাধা উপন্যাসে কংসধারী চক্রধারী কংসবর্ত কৃষ্ণর হাতে তুলে দিয়েছে বাঁশি। সেই সুরে তুচ্ছ হয়ে গেছে রাজ্য ভঙ্গি গড়া, বর্গী বা নাদির সাহা নৃশংসতা, জীবন ও মৃত্যুর দণ্ড, এই কারণেই মনস্সিত সমালোচনা দেখা যায়। উপন্যাসের নামই ঐতিহাসিক হলেও প্রকৃতিত পক্ষে ইহা অন্তর্জীবন কাহিনী। এটা নামে ঐতিহাসিক হলেও ভিতর প্রকৃতপক্ষে এর প্রকৃতি অন্তর্জীবন কাহিনী। ইহা বহি ঘটনা সমূহের এই অন্তর্জীবনের আবেগ চক্রে ঘূর্ণিত এটি আবেগ চক্র সমূহে আবেগ চক্রে একটি ঘূর্ণিত, ইহা ইতিহাসের অংশ অনেকটা বহির হইতে আরোপিত। মানে এটা সম্পূর্ণ মানে ঐতিহাসিক কাহিনী থেকে অনেকটা বাইরে, ইহাকে মর্মকথা সহিত শিথিল সংলগ্ন, মানে ইতিহাস এটি একটা মর্ম সাহিত্য সহিত শিথিল সংলগ্ন। এটা ইতিহাসের থেকে অনেকটা দূরে, এটা অন্তর্জীবন কাহিনী হিসাবে বলা হয়েছে আমার মত অনুসারে। যা বলতে চেয়েছি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক কাহিনী উপন্যাসে ইতিহাস হলেও প্রকৃত এর পক্ষে এটি একটি অন্তর্জীবন কাহিনী। তো আরও রাধা উপন্যাস সম্পর্কে আরও প্রশ্ন আমি আলোচনা করব এবং আমি বর্ণনা করার চেষ্টা করব নানাভাবে। আর আরও ভিডিও যদি প্রয়োজন হয় আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাস সম্পর্কে আরও ভিডিও বানাবো এবং এ পরপর আরও ভিডিও আসতে চলেছে। তা আমাকে ফলো করুন। আমি অবশ্যই আপনাদেরকে রাধা উপন্যাস থেকে নানা রকম বর্ণনা দিতে চলেছি। নমস্কার।